আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজের সাপ্তাহিক আয়োজন অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডে। আপনাদের সঙ্গে আছি আমি সুরভি দিবা। সপ্তাহের গুরুত্বপূর্ণ কিছু খবরের বিশ্লেষণ থাকছে আমাদের নতুন আয়োজনে। প্রতিবেদনগুলো তৈরি করেছেন ফারজানা তানিয়া। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন যতবারই ইসরায়েল সফর করেছেন ততবারই গাজার নিরীহ মানুষের উপর ইসরায়েলি হামলার তীব্রতা বেড়েছে। অনেকে বলেন তিনি জনসম্মুখে যুদ্ধবিরতি এবং গাজায় ত্রাণ সরবরাহ গতিশীল করার কথা বললেও ইসরায়েলি নেতাদের সঙ্গে একান্ত বৈঠকে ফিলিস্তিনিদের উপর নৃশংস হামলাকে উৎসাহিত করেন। এবারও এর ব্যতিক্রম হয়নি। যুদ্ধবিরতি আলোচনায় গতি এবং গাজায় সহায়তা বাড়ানোর কথা বলে মধ্যপ্রাচ্য সফরে এসে মঙ্গলবার ইসরায়েলে যান তিনি। সেদিনই গাজার সর্বদক্ষিণের শহর রাফায় স্থল হামলা চালানোর চূড়ান্ত ঘোষণা দিলেন নেতানিয়াহু, যেখানে উত্তর ও মধ্য গাজা থেকে গিয়ে আশ্রয় নিয়েছেন অন্তত ১৩ লাখ বাস্তুচ্যুত ফিলিস্তিনি। ইসরায়েলি বিশ্লেষকরা বলে আসছেন, জনপ্রিয়তায় ধস নামার পর প্রধানমন্ত্রী নেতানিয়াহু যে কোনোভাবে ক্ষমতায় থাকতে চাইছেন। এই জন্য গাজা যুদ্ধকে প্রলম্বিত করছেন তিনি। রাফায় হামলার পরিকল্পনা এরই অংশ। তাছাড়া ইসরায়েলের সর্বশেষ যুদ্ধবিরতি প্রস্তাব নিয়ে হামাসের শক্ত অবস্থানের পর তাদের উপর চাপ প্রয়োগের কৌশল হিসেবে ইসরায়েলি প্রধানমন্ত্রী রাফা হামলার কথা বলতে পারেন বলে অনেকে মনে করছেন। ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠনগুলো এক যৌথ বিবৃতিতে বলেছে, রাফায় আগ্রাসন প্রতিহত করতে পুরোপুরি প্রস্তুত রয়েছেন তারা। বিবৃতিতে বলা হয়, নেতানিয়াহু হামলা চালালে অলস বসে থাকবে না ফিলিস্তিনি যোদ্ধারা। রাফা হামলার ইসরায়েলি প্রস্তুতির জন্য মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে দায়ী করে বিবৃতিতে বলা হয়, এই নৃশংসতার জন্য ইসরায়েলকে সব ধরনের সহায়তা দিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। হামাসের রাজনৈতিক ব্যুরো প্রধান ইসমাইল হানিয়া বলেছেন, ওয়াশিংটনের অবস্থান প্রতারণামূলক এবং ফিলিস্তিনিরা এই প্রতারণার ফাঁদে পা দেননি। হানিয়া বলেন, শত্রুরা যদি রাফায় হামলার সিদ্ধান্ত নেন তবে আমাদের জনগণ সাদা পতাকা তুলে বসে থাকবেন না। প্রতিরোধ যোদ্ধারা শত্রুদের প্রতিহত করতে জানেন। এই সপ্তাহের গোড়ার দিকে একটু আশা জাগানিয়া সংবাদ এসেছিল। সংবাদ মাধ্যমগুলো বলেছিল, যুদ্ধবিরতি এবং বন্দি বিনিময় নিয়ে হামাসের প্রস্তাবের জবাবে ইসরায়েল যে নতুন প্রস্তাব দিয়েছে তাতে পণ বন্দীদের প্রাথমিক মুক্তির পর গাজায় টেকসই শান্তি ফিরিয়ে আনা নিয়ে আলোচনার আগ্রহের কথা বলা হয়েছে। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রীও বলেছিলেন, হামাস তাদের সঙ্গে বন্দি বিনিময় চুক্তিতে এলে রাফায় হামলা চালাবেন না তারা। তিনি বলেন, জিম্মিদের মুক্তি আমাদের কাছে এখন প্রধান বিষয়। চুক্তি করতে যদি রাফায় হামলার পরিকল্পনা থেকে সরে আসতে হয়, ইসরায়েল এতে রাজি হবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, হ্যাঁ, যদি চুক্তি হয় আমরা এই অভিযান বাতিল করব। কিন্তু হুট করে ইসরায়েলি প্রস্তাবে সাড়া দিতে রাজি নয় হামাস। তারা বলেছেন, বিষয়টি সময় সাপেক্ষ, এটি নিয়ে তারা পরীক্ষা নিরীক্ষা করবেন, তারপর প্রতিক্রিয়া জানাবেন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন যুদ্ধবিরতি না হওয়ার জন্য বারবার হামাসকে দায়ী করেন। শুধু হামাসকে দায়ী করেননি, ইসরায়েলের দেওয়া সর্বশেষ প্রস্তাবকে তিনি অসাধারণ ও উদার বলে অভিহিত করেন। সঙ্গে সঙ্গে তার বক্তব্যের প্রতিক্রিয়া দিয়েছে হামাস। সংগঠনের নেতা ওসামা হামদান বলেন, যে উদারতা তিনি ইসরায়েলি প্রস্তাবে দেখছেন, ফিলিস্তিনি শিশু, নারী ও বেসামরিক হত্যা বন্ধে এমন উদারতা আমরা মার্কিনীদের পক্ষ থেকে কখনো দেখিনি। হামাসের এক সিনিয়র কর্মকর্তা আল মায়াদিনকে বলেছেন, প্রস্তাবটি তারা পর্যালোচনা করছেন, তবে মৌলিক সংশোধন ছাড়া এটি গ্রহণযোগ্য হবে না বলে জানান তিনি। ইসলামিক জিহাদের পলিট ব্যুরো সদস্য ইহসান আতায়া বলেন, বিশ্বকে ধোঁকা দেওয়ার জন্য মার্কিন কর্মকর্তারা ইসরায়েলি প্রস্তাবকে যতটা উদার বলে প্রচার করার চেষ্টা করছেন, এটা ততটা উদার নয়। তিনি বলেন, মাত্র 3.5 পৃষ্ঠার এই প্রস্তাবে বড় ধরনের অস্পষ্টতা রয়েছে এবং এতে বাজে কিছু ষড়যন্ত্রও রয়েছে। হামাসের সিনিয়র নেতা সামি আবু জুহরি বলেন, তার সংগঠন গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠার লক্ষ্যে একটি চুক্তি করতে চায় ঠিকই, কিন্তু মার্কিন চাপের কাছে নতি স্বীকার করবে না হামাস। তিনি বলেন, গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসন বন্ধ হবে না এমন কোনো চুক্তি প্রতিরোধ আন্দোলন মেনে নেবে না। আমরা মিশর ও কাতারকে জানিয়ে দিয়েছি আমরা চুক্তিতে পৌঁছাতে চাই, কিন্তু এক্ষেত্রে মার্কিন চাপের বিন্দুমাত্র মূল্য আমাদের কাছে নেই।
এটি সবার জানা, যুক্তরাষ্ট্র যুগ যুগ ধরে ইসরায়েলি বর্বরতায় নিঃশর্ত সমর্থন দিয়েছে, এবারও তাই করছে। এটিও স্পষ্ট, মার্কিন সমর্থন ছাড়া ইসরায়েলের অস্তিত্ব আক্ষরিক অর্থেই শূন্য। গাজা যুদ্ধের মাধ্যমে যুক্তরাষ্ট্রের অনৈতিক ইসরায়েল সংশ্লিষ্টতা সারা বিশ্বে ব্যাপকভাবে প্রকাশিত হয়ে পড়েছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে তাল মিলিয়ে আগে যেভাবে পুরো বিশ্ব ইসরায়েলের সাথে সুর মিলিয়েছে, এখন সেই পরিস্থিতি নেই। বিশ্ব রাজনীতির মেরুকরণ স্পষ্ট হওয়ার সঙ্গে সঙ্গে এখন ইসরায়েল বিরোধী শক্তিগুলো এখন আর নিজেকে একা ভাবছে না। তাদের পেছনে রয়েছে চীন, রাশিয়ার মতো পরাশক্তি। আগে ইরান ছিল আড়ালে আবডালে, এখন সেই ইরানই ইসরায়েলের নজিরবিহীন হামলা চালিয়ে ইসরায়েলের ঘাড় মটকে দিয়েছে। আর হামাসের 7 অক্টোবরের অভিযানে ইসরায়েলি দম্ভ চূর্ণ হওয়ার কথা বলার অপেক্ষাই রাখে না। 7 অক্টোবরের ধারাবাহিকতায় মধ্যপ্রাচ্যের প্রতিরোধ আন্দোলনগুলো যে বীরত্ব দেখিয়ে আসছে, এই সপ্তাহেও তার ব্যতিক্রম ঘটেনি। গাজায় হামাসের যোদ্ধারা ইসরায়েলের ট্যাঙ্ক ও বুলডোজার ধ্বংস করেছেন। ইসরায়েলের একটি মেকানাইজড বাহিনীকে প্রলুব্ধ করে কাছে এনে তাদের উপর বোমা ও মিসাইল হামলা চালিয়েছেন তারা। এতে 3 ইসরায়েলি সেনা নিহত এবং 11 সেনা গুরুতর আহত হয়েছে। এই সপ্তাহে হামাসের পাশাপাশি অন্য প্রতিরোধ সংগঠনগুলো গাজার উত্তর দক্ষিণকে বিচ্ছিন্ন করা নেতজারিম অক্ষে ইসরায়েলি সেনাদের উপর মুহুর্মুহু হামলা চালিয়েছেন। ইসরায়েলি কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারগুলোকে আঘাত করেছেন। এর পাশাপাশি ইসরায়েলের অনেক বসতিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছেন। গোয়েন্দা মিশনে নিয়োজিত কয়েকটি ইসরায়েলি কপ্টার গুলি করে ভূপাতিত করেছেন। ফিলিস্তিনি প্রতিরোধ বিষয়ক বিশেষজ্ঞ হানি আল দালি মঙ্গলবার আল মায়দিনকে বলেছেন, যুদ্ধের 207 দিন পরও ইসরায়েলি সেনাঘাঁটি এবং সেনা সমাবেশে এসব শক্তিশালী হামলা গাজার প্রতিরোধ যোদ্ধাদের দৃঢ় সামর্থ্যকে প্রকাশ করেছে। ফিলিস্তিনি যোদ্ধাদের সমর্থনে লেবাননের হিজবুল্লাহ ইসরায়েলে হামলা জোরদার করেছে। এই সপ্তাহে তাদের হামলায় ইসরায়েলি সেনাদের অবস্থান নেওয়া ডজনখানেক ভবন ধ্বংস হয়। এতে অনেক সেনা নিহত হন। এ সময় তারা কয়েকটি ইসরায়েলি মার্কাভা ট্যাঙ্কও ধ্বংস করেন। সোমবার আগুনে পড়তে থাকা একটি ট্যাঙ্কের ভেতর ক্রুরাও পুড়ে ছাই হয়েছেন বলে জানায় হিজবুল্লাহ। যথারীতি তাদের টার্গেট ছিল সামরিক ঘাঁটি, আর্টিলারি অবস্থান, সেনাদের অ্যাসেম্বলি পয়েন্ট এবং আশপাশের যানবাহনগুলো। অন্তত 40টি মিসাইলের পাশাপাশি ইসরায়েলে অসংখ্য অ্যান্টি ট্যাঙ্ক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। সপ্তাহের শুরুতে হিজবুল্লাহ সাম্প্রতিক সময়ের মধ্যে ভয়াবহতম হামলা চালায়। ইসরায়েলি মিডিয়া বলেছে, মাউন্ট মেরনে হিজবুল্লাহর একটানা মিসাইল হামলায় সামরিক ঘাঁটির কেন্দ্রীয় রাডার ধ্বংস হয়েছে। এই দিন লেবানন থেকে অন্তত 26টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। সপ্তাহের প্রতিদিনই দিনভর হামলায় ব্যস্ত ছিলেন লেবাননের যোদ্ধারা। ইসরায়েলের বিরুদ্ধে হামলায় 200 দিন উপলক্ষে অভিযানের বিস্তারিত তথ্য প্রকাশ করেছে হিজবুল্লাহ। এতে বলা হয়, দিনগুলোতে 1650টি অভিযান পরিচালনা করেন তারা। এতে স্নাইপার কিংবা স্বয়ংক্রিয় অস্ত্র, গ্রাউন্ড টু গ্রাউন্ড রকেট, মিসাইল, আর্টিলারি, অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল সিস্টেম, ড্রোন, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, এক্সপ্লোসিভ ডিভাইস এবং ডিরেক্ট অ্যাটাক বা উইপন ব্যবহার করা হয়। এসব হামলা ধ্বংস হয় 722টি সেটেলার হাউজিং ইউনিট, 338টি টেকনিক্যাল ইকুইপমেন্ট পিস, 344টি ফর্টিফিকেশন এবং বাংকার, 33টি ইসরায়েলি আর্টিলারি পজিশন, 67টি কমান্ড পোস্ট, 92টি সামরিক যান, 5টি আয়রন ডোম ব্যাটারি, 2টি মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স এবং 5টি মিলিটারি ড্রোন। এই 200 দিনে ইসরায়েল তাদের 2000 সেনা হারিয়েছে বলে জানায় হিজবুল্লাহ। এ সময় উত্তরাঞ্চল থেকে 2,30,000 বসতি স্থাপনকারীকে সরিয়ে নেওয়া হয়, যাদের প্রত্যাবর্তনের কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। এই সপ্তাহে ইয়েমেনের হুথি আনসারুল্লাহ ছিল দুর্দান্ত। তারা ইসরায়েল অভিমুখী বাল্ক জাহাজ সিক্লোডিসে হামলা চালানোর ভিডিও প্রকাশ করেছেন। হুথি সমর্থিত সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি বলেছেন, লোহিত সাগরে সিক্লোডিস জাহাজ এবং ভারত মহাসাগরে MSC ওরিয়ন জাহাজে হামলার কাজে বিভ্রান্তিকর ও ছদ্মবেশী পদ্ধতি ব্যবহার করা হয়েছে। 2টি বাণিজ্যিক জাহাজই ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় এইলাত বন্দরে যাচ্ছিল। মার্কিন ও ব্রিটিশ ড্রোনেও আঘাত করেছেন তারা। এছাড়া লোহিত সাগরে ব্রিটিশ তেল ট্যাঙ্কার
অ্যান্ড্রোমেডা স্টারে সরাসরি আঘাত করেন হুথিরা। পাশাপাশি একটি $3 কোটি মূল্যের মার্কিন MQ-9 ড্রোন গুলি করে ভূপাতিত করার ঘোষণা দেন জেনারেল সারি। এর আগে লোহিত সাগর, এডেন উপসাগর এবং ভারত মহাসাগরে ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজে এবং মার্কিন যুদ্ধজাহাজকে লক্ষ্য করে একটি সিরিজ হামলা চালানোর কথা জানিয়েছেন তিনি। ইসরায়েলি স্বার্থের বিরুদ্ধে যখন প্রতিরোধ যোদ্ধাদের মুহুর্মুহু হামলা চলছে, তখন যুক্তরাষ্ট্রের প্রায় 40টি বিশ্ববিদ্যালয়ে ছড়িয়ে পড়েছে ইসরায়েল বিরোধী বিক্ষোভ। পুলিশি অ্যাকশন ও গ্রেফতারেও বিক্ষোভ দমানো যাচ্ছে না। এই বিক্ষোভ পাশের দেশ কানাডাতেও ছড়িয়েছে। ইউরোপের কয়েকটি দেশেও চলছে প্রতিবাদ। খবরে বলা হয়, যুক্তরাষ্ট্রে চলমান বিক্ষোভ থেকে বুধবার পর্যন্ত সহস্রাধিক শিক্ষার্থীকে আটক করা হয়। তবে গাজায় যুদ্ধবিরতি ও ইসরায়েলকে সামরিক সহায়তা বন্ধের দাবি পূরণ না হওয়া পর্যন্ত বিক্ষোভ চালিয়ে যাওয়ার কথা বলেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। যে কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভের শুরু, সেখানে বুধবার রাতে কয়েকশো পুলিশ অভিযান চালিয়ে বিক্ষোভ ছত্রভঙ্গ করলেও সারা দেশে চলতে থাকা বিক্ষোভের দাবানল নেভানো সম্ভব হবে না বলে মনে হয়। বিক্ষোভে সংহতি জানিয়েছেন অনেক শিক্ষক ও শিক্ষাবিদ। হার্ভার্ড CAPS হ্যারিস পরিচালিত এক জরিপে দেখা গেছে, গাজায় ইসরায়েলি গণহত্যার মধ্যে যুক্তরাষ্ট্রের জেনারেশন জেড অর্থাৎ 18 থেকে 24 বছর বয়সীদের মধ্যে হামাসের জনপ্রিয়তা উল্লেখযোগ্য হারে বাড়ছে। এই মাসের শুরুতে পরিচালিত সমীক্ষায় গাজায় চলমান যুদ্ধ নিয়ে অংশগ্রহণকারীদের প্রশ্ন করা হয়। উদ্দেশ্য ছিল যুদ্ধে তারা কার পক্ষে, এটি তুলে আনা। 43% উত্তরদাতা বলেছে তারা হামাসকে সমর্থন করে, অন্যদিকে 57% বলেছে তারা ইসরায়েলের পক্ষে। মার্চে পরিচালিত একই সমীক্ষা দেখা গিয়েছিল জেনারেশনের জেডের 37% হামাসের পক্ষে, অন্যদিকে 63% ছিল ইসরায়েলের পক্ষে। মাত্র এক মাসের ব্যবধানে হামাসের প্রতি মার্কিন যুবকদের সমর্থন 6% বৃদ্ধিকে তাৎপর্যপূর্ণ মনে করছেন বিশ্লেষকরা। যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্লা দিয়ে ইসরায়েলেও অস্থিরতা বেড়েছে। প্রধানমন্ত্রী নেতানিয়াহু রাফায় হামলার কথা বললেও ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর 30 সদস্য এই স্থল হামলার জন্য তৈরি থাকার নির্দেশ মানতে অপারগতা প্রকাশ করেছেন। শারীরিক ও মানসিক ক্লান্তিকে আদেশ প্রত্যাখ্যানের প্রাথমিক কারণ হিসেবে উল্লেখ করে ইসরায়েলি মিডিয়া বলছে, গাজায় প্রায় 7 মাস যুদ্ধের পর তারা আর নিজেকে যুদ্ধের সক্ষম মনে করছেন না। কয়েকদিন আগে গাজা সীমান্তবর্তী এলাকায় নজরদারি সেনা হিসেবে দায়িত্ব পালনে অস্বীকৃতি জানিয়েছিলেন মিলিটারি সার্ভিসের জন্য তালিকাভুক্ত শতাধিক ইসরায়েলি নারী। শুধু সেনারা নন, 400 সেনার অভিভাবকরা যুদ্ধকালীন মন্ত্রিসভাকে জানিয়েছে, রাফা একটি মৃত্যু ফাঁদ, সেখানে পাঠিয়ে আমাদের সন্তানদেরকে মৃত্যু ঝুঁকিতে ফেলতে পারি না। ইসরায়েলের রিজার্ভ জেনারেল ইসরায়েল জিব চ্যানেল 12কে বলেন, রাফায় অভিযান হলে ইসরায়েলি বন্দীদের একজনও সম্ভবত বেঁচে থাকবেন না। তিনি বলেন, বন্দীদের জীবন বাঁচানোর জন্য সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, রাফার সম্ভাব্য আক্রমণ দ্রুত শেষ হবে না, হয়তো কয়েক মাস ধরে চলবে। এর অর্থ হলো প্রতিরোধ যোদ্ধাদের হাতে বন্দী ইসরায়েলিরা যে কঠিন সময় পাড়ি দিচ্ছেন, নিজের দেশের বাহিনীর হাতে আরও কঠিন পরিস্থিতিতে পড়বেন তারা। রাফা হামলার পরিকল্পনাকে কৌশলগত ভুল আখ্যা দিয়ে তিনি হামাসের সঙ্গে বন্দি বিনিময় চুক্তিতে আসার আহ্বান জানান। একদিকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রে অস্থিরতা বাড়ছে, অন্যদিকে ফিলিস্তিনের প্রতি সমর্থনের হাত বাড়িয়েছে বিশ্ব সম্প্রদায়। রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে সম্মত হয়েছে ইউরোপীয় ইউনিয়ন। আশা করা হচ্ছে মে মাস শেষ হওয়ার আগেই জোটের অধিকাংশ দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল বলেছেন, ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশ স্পেন, আয়ারল্যান্ড, মাল্টা এবং স্লোভেনিয়া এক্ষেত্রে সবচেয়ে এগিয়ে। এভাবে ফিলিস্তিনের প্রতি সমর্থন আসতে থাকবে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বর্বর পদক্ষেপের বিরুদ্ধে জেগে উঠবে বিশ্ব। নিজের দেশে এখন যেভাবে কোণঠাসা হয়ে পড়েছে বাইডেন ও নেতানিয়াহু প্রশাসন, একইভাবে বিশ্ব সম্প্রদায় থেকে একসময় বিচ্ছিন্ন হয়ে পড়বে বর্বর ইসরায়েল, যুক্তরাষ্ট্র এবং তাদের একচোখা মিত্ররা। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।